তার উত্থান শুরু হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন দিয়ে। এরপর নিজেই খুলে বসেন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। দলটির নেতারা প্রথম দিকে দেশপ্রেম দেখিয়ে মানুষের দৃষ্টি কাড়লেও কিছুদিন পরেই এসব মানুষের আবেগ পুঁজি করে শুরু করেন প্রতারণা। দল চালানোর নাম করে সরাসরি বিকাশে অর্থ সাহায্য চান সভাপতি নুরুল হক নুরু। অভিযোগ রয়েছে সেই সময় এই টাকা তোলা ও ভাগাভাগি নিয়েই ফাটল ধরে নিজ দলেই। এসবের অভিযোগ তুলে দল থেকে বেরিয়ে যান তৎকালীন সভাপতি রেজা কিবরিয়া ও তারেক রহমান। এই ইনসাফের কাছ থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রথম টাকা নিয়েছে নুরুল হক নূর, 37 লক্ষ টাকা নিচ্ছে। রেজা কিবরিয়া কিছুদিন পরে বিএনপিতে যোগ দিলেও তারেক নিজেই খুলে বসেন আরেকটি রাজনৈতিক দল আমজনতার দল। এর আগে দলকে পুঁজি করে দেশের মানুষের সাথে প্রতারণা চালিয়েছেন গণ অধিকারের সভাপতি নুরু। বিভিন্ন সময় নানা অজুহাতে প্রবাসীদের আবেগ কাজে লাগিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন তিনি। অভিযোগ রয়েছে নিজের কিডনি নষ্টের কথা বলেও বিকাশে টাকা নিয়েছিলেন নুরু। কিডনি বিকল ও কিডনি ট্রান্সপ্লান্টের জন্য নুরু ও তার এক সহযোগীকে বিদেশে পাঠাতে হবে। এজন্য জরুরি ভিত্তিতে 10 লাখ টাকা লাগবে। ফেসবুকে এমন পোস্টও দিয়েছিলেন নুরু। 24শে জুলাই চিকিৎসক ও নূরের মেডিকেল বোর্ডের সচিবিক দায়িত্বে থাকা ডাক্তার আমিনুল ইসলাম ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়ে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছিলেন, নুরু তার কয়েকজন সঙ্গী সহ কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মার খেয়েছিলেন। ওই ঘটনার পর তারা একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের ডাক্তাররা তার চিকিৎসা খরচ নিজ হাতে তুলে নেয় এবং এজন্য একটি মেডিকেল বোর্ড গঠন করে। সেখানে ডাক্তার আমিনুলও ছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই চিকিৎসক অভিযোগ করে লিখেছেন, নুরু কেবিনে শুয়ে বসে রাজাধিরাজের মতো ডাক্তার, সিস্টার, নার্স, স্টাফ সহ সবাইকে নানা হুকুম জারির মাধ্যমে তটস্থ রেখেছিলেন। তাকে কেন এতটা প্রশ্রয় দেওয়া হচ্ছে, কেন তার আচরণকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, সেই প্রশ্ন উঠেছিল মেডিকেল বোর্ডের মিটিংয়ে। তিনি লিখেছেন, শরীরের মাংসের উপর আঘাত হলে কখনো কখনো কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। তাদের মধ্যে দুজনের ক্রিয়েনিটিক কিছুটা বাড়তি দেখা গেল। সাথে সাথেই নেফ্রোলজিস্টের সমন্বয়ে বোর্ড তাদের করণীয় ঠিক করেন। প্রয়োজনে ডায়ালাইসিস করা হবে সে ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়। পরিচালক নির্দেশ দিলেন, সব খরচ হাসপাতাল থেকেই বহন করা হবে। পরদিন ফেসবুকের একটি পোস্ট দেখে তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। সেখানে লেখা হয়েছে, একজনের 2টি আর একজনের 1টি কিডনি বিকল হয়ে গিয়েছে। বোর্ড নাকি সিদ্ধান্ত নিয়েছে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য দুজনকেই বিদেশে পাঠাতে হবে এবং সেজন্য জরুরি ভিত্তিতে 10 লক্ষ টাকা দরকার। এই পোস্টের সাথে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করে বলা হয়েছে, অনেক টাউট বাটপার কিডনি ট্রান্সপ্লান্টের নাম করে টাকা উত্তোলনের চেষ্টা করবে, তাই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যেন টাকা পাঠানো না হয়। এই সময় আমিনুল সেখানে প্রকৃত তথ্য জানিয়ে কমেন্ট করেন। এরপর তার ওপর পঙ্গপালের মতো আক্রমণ নেমে আসে নুরুর দলবল। গালাগালি করে ওই পোস্ট ডিলিট করে দেয়া হয়। নতুন রাজনৈতিক দল গঠনের পর নুরু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তা মেন্দি সাফাদির সাথেও গোপনে বৈঠক করেন। প্রকাশ্যে আসার পর প্রথমে স্বীকার না করলেও পরে সেটি স্বীকার করেন তিনি। এদিকে এক ফেসবুক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছিলেন নুরু। অভিযোগ রয়েছে, এসব প্রতারণা করেই কামিয়েছেন কোটি কোটি টাকা। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় দেখা গেছে, নুরুর মোট সম্পদের পরিমাণ 89,82,841 টাকা।
তার স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ 2,66,818 টাকা। তাদের কোনো স্বর্ণালংকার নেই। হলফনামায় স্ত্রীর পেশা হিসেবে শিক্ষক উল্লেখ করা হয়েছে, আর নুরুর আয়ের উৎস উল্লেখ করা হয়েছে ব্যবসা, অথচ দৃশ্যমান তার কোনো ব্যবসা নেই বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বিএনপির সাথে জোটে যাওয়ার আগে ছিল এক ধরনের বক্তব্য এবং জোটে যাওয়ার পর বক্তব্য পরিবর্তন করে দিচ্ছেন অন্য বক্তব্য। একসময় বিএনপির সাথে জোটে যাওয়ার প্রশ্নে নুরু বলেছিলেন 2-4টা সিটের জন্য বিএনপির সাথে জোটে গিয়ে এমপি হবে, মন্ত্রী হবে, এই ভরসায় তারা নেই। তিনি আরও বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে কিছুই পরিবর্তন হবে না, আবার যেই লাউ সেই কদু হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আমরা 2-4টা সিটের জন্য কারোর সাথে জোট করব না। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। এদিকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের নূরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন খবর, তবে এই বিষয়ে তার দলের সাথে যোগাযোগ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে একই অবস্থানে রয়েছে গণ অধিকার পরিষদের সাবেক নেতা ও আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানও। তিনিও তার দল চালাতে বিভিন্ন সময় মানুষের কাছে নির্দ্বিধায় হাত পেতেছেন। বিকাশ ও নগদের মাধ্যমে দলীয় অনুদানের নামে অর্থ চেয়েছেন তারেক। দল নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অনশনের নাটক শুরু করে তারেক। নিবন্ধনের তালিকায় আমজনতার দল না থাকায় ইসির প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন তিনি। অভিযোগ রয়েছে নিয়ম বহির্ভূতভাবে তার দলকে নিবন্ধন দেয় ইসি। নিবন্ধনের পর ঢাকা 12 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। এরপর নির্বাচনের খরচের অজুহাতে আবারও বিকাশে টাকা তুলতে শুরু করেছেন। এক ভিডিও বার্তায় তারেক ঢাকা 12 আসনে নিজেকে প্রার্থী ঘোষণা করে টাকা পাঠানোর কথা জানিয়েছেন। আমি ঢাকা 12 আসন থেকে নির্বাচন করছি। নির্বাচন পরিচালনা করার জন্য যে বিশাল ব্যয় নির্বাহ তা আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতার আবেদন করছি। প্রবাসী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সহযোগিতায় আমি বিভিন্ন সংকটময় সময়ে সহজে উত্তরণ হয়েছি। ঢাকা 12-র যে নির্বাচন, সেখানেও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। অন্যদিকে একসময় জামাত ইসলামকে বরকতময় দল বললেও সময়ের পরিবর্তনে বক্তব্য পাল্টিয়েছেন তারেক। তিনি দাবি করেছিলেন জোটে নিতে জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাকে প্রলোভন দিয়েছিলেন। তারেক জানান, ডক্টর তাহের তাকে বলেছিলেন আওয়ামী লীগের আমলে তাদের দল নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় তারা আরেকটি সংগঠনকে নিবন্ধন করিয়েছে, তবে জোটে যেতে দ্বিমত পোষণ করেন বলে দাবি করেছেন তিনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে তারেকের এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। একসময় আওয়ামী বিরোধী থাকলেও বর্তমানে আওয়ামী নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ করছেন তিনি। তাকে কল দিয়েছিল হাসিনাও। জামাত একটা বরকতময় দল। কেন বরকতময় দল বললাম? দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে। অনেক মানুষকে খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। শোনেন, আমার শরীরের প্রত্যেকটা ইঞ্চি জায়গায় আপনার হলো আওয়ামী লীগের নির্যাতনের দাগ আছে, কিন্তু এরপরেও আওয়ামী লীগের যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি আমি চাই না। আমাকে শেখ হাসিনার কণ্ঠের মতো কণ্ঠ একজন ফোন দিয়েছিল। এভাবেই তারেক ও বিকাশ নূর প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। অভিযোগ রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে সখ্যতা রেখে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে তারা। এমনকি ছাত্র আন্দোলনের সময়ও তারেক দেশের গোয়েন্দা সংস্থাকে আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতাদের তথ্য দিতেন, যাতে আন্দোলনকে বানচাল করা যায়। এই পরিস্থিতিতে সকাল সন্ধ্যা রাজনৈতিক চরিত্র বদলে এইসব মানুষের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে নানা শঙ্কা রয়েছে জনমনে। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।